চলেছি কান্দিপুরের পথে, বেশ অনেকক্ষণের পথ। বাসের ভিতরে বসে থাকতে থাকতে একটু তন্দ্রা মতো এসেছিল আর কি। ঘোর কাটলো চেঁচামেচিতে। কি রে, সেই কখন থেকে বলছি ফোনটা আমায় দে, ফোনটা আমায় দে, কথা কানে যাচ্ছে না? না না, আমি ফোন দেব না। বেশি বললে আমি ফোন জানলা দিয়ে বাইরে ফেলে দেবো। এত বড় সাহস হয়েছে তোর বুচান? আমার মুখে মুখে তখন থেকে কথা বলছিস। ফোন দে বলে দিলাম, নয়তো তোর একদিন কি আমার একদিন। না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। মনে হলো বাসের মধ্যে এক্ষুনি লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। আহা, করছেন কি? ওকে বকছেন কেন? আর বলবেন না দাদা, যত দোষ এই ফোনে। সারাক্ষণ মুখের কাছে নিয়ে কি যে করে, জিজ্ঞেস করতে গেলেই বিপদ। 7 ঘন্টার জার্নিতে হাতে পায়ে একেবারে জং লেগে গেছে। এটাই কান্দিপুর বাস স্টপ মনে হয়, কিন্তু কোনো লোকজন দেখছি না কেন। আমি ছাড়া কাউকে তো নামতেও দেখলাম না। আশপাশে ধুধু ধান ক্ষেত আর কয়েকটা জীর্ণকায় গরু ছাড়া কিছুই দেখতে পেলাম না। কাউকে যে রাস্তা জিজ্ঞেস করব তারও কোনো উপায় নেই। মাঝে মাঝে নিজের খ্যাপামির ওপরে নিজেরই রাগ হয়। আমি সমৃদ্ধ দাশগুপ্ত। আমার ভবঘুরে জীবনের বেশিরভাগটাই কেটে গেল সুরের খোঁজে। আজ সেই মাটির গানের টানেই এই কান্দিপুরে আসা। জায়গাটার নাম আমি শুনেছিলাম বহুদিন আগে, আমার গানের গুরু শ্রদ্ধেয় তন্ময় আচার্যর কাছ থেকে। তিনি বলেছিলেন, যদি কোনোদিন বহুধারার সুর সম্বন্ধে জানতে আগ্রহী হই তবে যেন একবার সঙ্গীতজ্ঞ পুরবীর কাছে আসি। বহুদিন ধরে আসবো করছিলাম, কিন্তু নানা কাজে আর আসা হয়নি। আজ তার সন্ধানে এই পথে আসা। কিন্তু এখন মুশকিল হলো, আমার কাছে যে শুধু নামটাই সম্বল। হঠাৎ একটা গলা পেয়ে সামনে তাকালাম। দেখলাম আলমাট পেরিয়ে গান গাইতে গাইতে এক মধ্যবয়স্ক লোক এগিয়ে আসছে আমার দিকে। লোকটার পরনে খাটো ধুতি, গায়ে গামছা। ওকে একবার জিজ্ঞেস করবো কিনা ভাবলাম। এই যে দাদা, শুনছেন? আমায় কইছেন? হ্যাঁ বলছি, এখানে সঙ্গীতজ্ঞ পুরবী কংসবণিকের বাড়িটা কোথায় বলতে পারে? লোকটা আমার কথা শুনে মাথা চুলকিয়ে কি সব আবল তাবল ভাবতে লাগলো। পুরবী? সে তো অভয়ের বউ যে গামছা বিক্রি করে। এই না 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 না, তিনি গামছা টামছা বিক্রি করেন না। আমি সঙ্গীতজ্ঞ পুরবীর ব্যাপারে জানতে চেয়েছি, মানে গান করেন যিনি। তা এতকাল রয়েছি, অভয়ের বউ তো কখনো গান করে শোনায়নি। আমি আগেই জানতাম লোকটাকে জিজ্ঞেস করে কোনো সদুত্তর পাবো না। এদিকে দিনের আলো প্রায় নিভে নিভে আসছে, তাই আমি আর সময় নষ্ট না করে সামনে এগোনোর জন্য সিদ্ধান্ত নিলাম। আমি পাশ কাটিয়ে হাঁটা লাগালাম সামনে। শুনতে পেলাম লোকটা পিছন থেকে চিৎকার করছে, ওদিকে মোড় থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন, গাড়িতে বললেই ওনারা অভয়ের বাড়িতে আপনাকে পৌঁছে দেবে। আমি আর কোনো উত্তর দিলাম না। বুঝলাম লোকটা নয়তো কানে কম শোনে, নয়তো বদ্ধ পাগল। হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে আসছি অনেকটা। পিছনে তাকিয়ে আর সেই লোকটাকে দেখা গেল না। একটা ছাউনির নিচে কয়েকটা রিক্সা দাঁড়িয়েছিল দেখলাম। সামনে পিচের রাস্তা। বুঝলাম লোকটা এই জায়গাটার কথাই বলছিল, কিন্তু এদিক ওদিক তাকিয়ে কোনো রিক্সাওয়ালার সন্ধান তো পেলামই না। যা মশার উৎপাত, এই জায়গায় যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তবে ডেঙ্গু অনিবার্য। অতএব এবার হাঁটা লাগাতে শুরু করতে হবে। কিছু দূর এগোতেই একটা খড় বোঝাই ভ্যান গাড়ির চোখে পড়ল। খড়ের আঁটির ওপরে একটা লোক মাথায় হাত দিয়ে শুয়েছিল। একবার ওকেই জিজ্ঞেস করা যাক। দাদা, ও দাদা, শুনছেন? বেশ অনেকক্ষণ পর লোকটা আড়মোড়া ভেঙে উঠে বসল। চোখ দুটো রোগড়ে মস্ত একটা হাই তুলতে তুলতে বলল, দিলেন তো অবেলায় ঘুমটা ভাঙিয়ে। এবার সারাদিন শরীরটা আমার ডিস ডিস করবে। সরি দাদা, আসলে একটা বিপদে পড়েছি। সেই কলকাতা থেকে একজনের খোঁজে এখানে এসেছিলাম, কিন্তু তার বাড়ির ঠিকানা কেউ দিতে পারলো না। এখন আমি কোথায় যাব কিছু বুঝতে পারছি না। কলকাতা থেকে এসেছেন? বেশ বেশ, তা কোথায় যাবেন? ওই পুরবী কংসবণিকের বাড়ি। উনি ওই গান টান করেন, আপনি চেনেন? গান করে? লোকটা মাথা চুলকিয়ে কী সব ভাবলো, তারপর বলল, ওই তল্লাটে আপনাকে কেউ নিয়ে যাবে না বাবু। কেন? দেখুন, ও জায়গায় আমরা কেউ যাই না, ও বড় গন্ডগোলের জায়গা। আমার কোথাও যাওয়ার কোনো উপায় নেই দাদা। আপনি যদি সাহায্য না করেন আমি ভীষণ বিপদে পড়ব। লোকটা আমাকে একবার আপাদমস্তক জরিপ করলো, তারপর বলল, যাব, তবে ডবল দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাই দেবো, চলুন না। আমি আর কথা না বাড়িয়ে বসে পড়লাম খড়ের গাদার উপর।
ভ্যানটা হেলে দুলে চলছে নিজের গতিতে। বেশ অনেকটা পথ পেরিয়ে এলাম। পথের দুপাশে ক্ষেতের জমি, জঙ্গল, আবার কোথাও অল্প স্বল্প জনবসতি। সন্ধে নেমেছে সবে। কি জানি হঠাৎ গাটা কেন শিরশির করে উঠল আমার। আপনি কলকাতা থেকে এত দূর এসেছেন ওই বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ, ওই গানের ব্যাপারে একটু এসেছিলাম। কেন বলুন তো? না, আসলে ওদিকে আজ প্রায় 10 বছর হলো কেউ যায় না। কেন? তা জানি না। কেন? তা জানি না, তবে ওদিকের বদনাম আছে। এই যে দাদা এসে গেছি, ওই যে বাড়িটা দেখছেন, ওটাই ওটাই। আমি সামনে তাকিয়ে দেখি, তাও বেশ খানিকটা দূরে ওই বাড়ির দরজা দেখা যাচ্ছে। এখানে নামিয়ে দেবেন যে? ওদিকে তো বাড়িটা অনেকটা দূর দেখা যাচ্ছে। সে আমি জানি নে, আমিও অত দূর যেতে পারবো না, আপনি এখানেই নেমে যান। আমি আর কথা বাড়ালাম না, ভাড়া মিটিয়ে এগিয়ে গেলাম সেই দিকে। মিনিট 10 পর ভগ্নপ্রায় মস্ত এক বাড়ির সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মলিন হয়ে যাওয়া শ্বেত পাথরে লেখা সুরভিলা। বাইরে থেকে বোঝার উপায় নেই ভিতরে আদৌ কেউ আছে বলে। দোতলার একটা ঘরের কোণে টিমটিমে হলদে আলো দেখে থমকে গেলাম। বুঝলুম নিশ্চয়ই বাড়িতে কেউ আছে, তাই এগিয়ে গেলাম দরজার দিকে। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? দেখলাম দরজাটা খুলে গেল আপনা আপনি। পর মুহূর্তে আমাকে অবাক করে ভিতর থেকে একটা বাজখাই স্বর ভেসে এলো। কে? তাকিয়ে দেখি দরজার ওপাশে দাঁড়িয়ে মধ্যবয়স্ক একটা ব্যক্তি, পরনে ফতুয়া আর লুঙ্গি। এটা কি পূরবী কংসবণিকের বাড়ি? আজ্ঞে হ্যাঁ, আপনার এখানে কি চাই? একবার কি ওনার সঙ্গে কথা বলা যাবে? আসলে অনেক দূর থেকে আসছি। আসুন, দিদিমণি এখন ক্লাস করাচ্ছে, ওখানে চুপ করে বসুন। ভিতরে ঢুকে চমকে গেলাম। বাইরে থেকে বাড়িটা যতটাই ধ্বংসস্তূপ বলে মনে হচ্ছিল, বাড়ির ভেতরটা ততটাই সুন্দর। পুরনো আমলের জমিদার বাড়ির মতো অভিজাত অন্তঃসজ্জা, মাথার উপরে হাজার আলোর ঝাড়বাতি, মেহগনি কাঠের আসবাব। এখানে বসুন, আমি দিদিমণিকে খবর দিচ্ছি। লোকটা আমাকে বসিয়ে দোতলায় চলে গেল। আমি বসে বসে বাড়ির শৌখিন অন্দরমহলটাকে আরেকবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম। সম্বিত ফিরল এক গানের সুরে। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। সুরটা এতটাই মনোগ্রাহী, আমি তিলদণ্ড অপেক্ষা না করে এগিয়ে গেলাম সিঁড়ির দিকে। নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, বার ঝড়কে পেলেম সাথে। ঘরের ভিতরে ঢুকে অবাক হলাম। তানপুরা বাজিয়ে গান গাইছেন এক অল্প বয়সী মেয়ে, আর দুজন ওনার থেকে গানের তালিম নিচ্ছিল। নিজেকে আর সংযত রাখতে পারলাম না, বললাম, আপনি কি পূরবী কংসবণিক? হ্যাঁ, কেন বলুন তো? আমি সমৃদ্ধ। আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু আপনার গান শুনে আমি এতটাই মুগ্ধ হয়ে গেলাম যে কিছু না ভেবেই ঘরের ভিতরে এভাবে। এই, তোমরা নোটিশনগুলো তুলে নাও তো। তা কেমন লাগলো আমার গান? অপূর্ব, আমি তো ভাবতেই পারিনি। আসলে আমি ভেবেছিলাম